হাসির চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুলিনারি আর্টিস্ট আফলাতুন নাহার শিলু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে রান্না শেখাচ্ছেন, কিভাবে এবং কি ধরনের রান্না এখানে শেখানো হয়? ইউটিউবে মূলত আসলে রান্নাটা করি, কিন্তু শেখানোর প্রসেসটা হচ্ছে এমনভাবে করি যাতে অনেকে শিখতে পারে সহজভাবে এবং ডিটেলে। আচ্ছা, যে মেথডগুলো, ইনগ্রিডিয়েন্টসের প্রপার ব্যালেন্স, মানে আপনার কালেকশন অফ ইনগ্রিডিয়েন্টস, মেথডের যে প্রপার মেথড ফলো করে করা, প্রত্যেকটা স্টেপকে ফলো করা, এভাবে করার চেষ্টা করছি। 2018 থেকে আমার আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, তবে মাঝখানে খুব ইরেগুলার ছিলাম, এখন অ্যাক্টিভ, এবং এভাবেই করার চেষ্টা করছি যাতে সবাই আসলে কিছু শিখতে পারে, যারা রান্না বিষয়ে মনোযোগী বা রান্না করতে চায় বা রান্নার বিষয়ে আগ্রহী এবং রান্না নিয়ে কিছু করতে চায়, তাদের জন্যই আসলে বেসিক্যালি করছি। এবং ইউটিউবটা করছি বিশেষ করে বিষয়ভিত্তিক। আচ্ছা, যেমন আমার মায়ের হাতের রান্না কিছু দেখিয়েছি, যেটা হচ্ছে অনেকে জানে না বা অনেকের কাছে একদম নতুন। আমার কাছেও যেরকম এটা এক্সপেরিমেন্টাল। আবার সামনে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ব্যাচেলারদেরকে নিয়ে, মানে ব্যাচেলারদের খাবার নিয়ে পরিকল্পনা আছে। হ্যাঁ, ওদের খাবার তো বেশ প্রবলেম হয়। এবং আমার অনেক ফ্রেন্ড আছে যারা ব্যাচেলার, যারা মানে আনম্যারিড ব্যাচেলার এবং ম্যারিড ব্যাচেলার উভয়ে আছে। তো তারা আমাকে মানে নক করেছে যে আমাদের জন্য আসলে কি করছো। তো আমি অনেক ভেবে আসলে এটা মানে পরিকল্পনা করেছি যে একদম সামনেই এটা আনবো আর কি। রান্নাও তো একটা আর্ট, সো আসলে যারা রান্না নিয়ে কাজ করতে চায় এবং একজন পারফেক্ট রাঁধুনি হতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার উপদেশ কি থাকবে, বা কিভাবে তারা আসলে পারফেক্ট রাঁধুনি হতে পারবে? রান্না আসলে এখন শুধু আর্টই বলা হচ্ছে না, রান্না তো অবশ্যই শিল্প, তার সাথে সাথে ক্রাফট বলা হচ্ছে, টেকনোলজি বলা হচ্ছে এবং সায়েন্সও বলা হচ্ছে। তো যেহেতু রান্না অনেক কিছু, তো রান্না নিয়ে আসলে শুধু রান্নার মধ্যেই রান্নাটা সীমাবদ্ধ না, মানে কিছু রান্না রেসিপি জেনেই আসলে একজন রন্ধনশিল্পী হওয়াটা আসলে কঠিন। একজন পারফেক্ট বা উপযুক্ত রন্ধনশিল্পী হতে হলে অনেক কিছু জানতে হবে, এটার নলেজ আছে, এটার স্কিলড হতে হবে। যেমন আমি নলেজ বলতে কি বোঝাবো, যে রান্না বিষয়ক যে জ্ঞানগুলো, মানে একটা রেসিপি সংক্রান্ত কিন্তু অনেক বিষয় আছে, যে একটা রেসিপির আদলে কিন্তু অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানা দরকার। মানে এই রেসিপিটার অরিজিন কোথায়, ইতিহাস কি, এই রেসিপিটা আসলে কেন পালিত হচ্ছে। আমাদের দেশে কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু আমাদের দেশেই না, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ন্যাশনাল ডে এবং ইন্টারন্যাশনাল ডেগুলো সেলিব্রেট করা হয়। এবং আমার একটা ক্যাটারিং হাউস আছে, সেখান থেকে আমি বরাবরই ইন্টারন্যাশনাল ডেগুলো সেলিব্রেট করি। তো আসলে একজন রন্ধনশিল্পী হতে হলে, প্রফেশনাল যদি সে রন্ধনশিল্পী হতে চায়, তাহলে তাকে প্রথমেই তার প্যাশন থাকতে হবে, যে রান্নার প্রতি একটা প্যাশনেট হতে হবে তাকে, যে আমি রান্নাটা আসলে করতে চাই এবং এই রান্নাকে পেশা হিসেবে নিতে চাই। অনেকে তো শখের বসে রান্না করেন, সেটা আলাদা বিষয়, কিন্তু শখ থেকে যখন প্রফেশনালে চলে যায়, মানে প্রফেশন হিসেবে নেয়, পেশা হিসেবে, তখন তাকে রান্না বিষয়ক জ্ঞান অর্জন করতে হবে। এবং এই জ্ঞান অর্জন করার জন্য তাকে পড়াশোনা করতে হবে। এই পড়াশোনাটা কোথায় করতে হবে? বিভিন্ন ইনস্টিটিউট আছে, কালিনারি ইনস্টিটিউট আছে বাংলাদেশে, এখন অনেক কালিনারি ইনস্টিটিউট আছে যেগুলো অনেক ভালো শেখাচ্ছে। এবং বাংলাদেশে যে কারিগরি শিক্ষা বোর্ড এবং এনএসডি এর অধীনে অনেক প্রজেক্ট আছে যেখানে ফ্রি কুকিং কোর্স হচ্ছে। তো সেগুলো যদি করে তারপরে যদি রান্নাটাকে ভালোবেসে যদি পেশা হিসেবে নিতে চাই, তাহলেই সে একজন উপযুক্ত রন্ধনশিল্পী হতে পারবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, আপনি একজন কালিনারি আর্টিস্ট, সো একজন কালিনারি আর্টিস্টের বিশেষত্বটা আসলে কি? কালিনারি আর্টিস্ট হতে হলে প্রথমেই বললাম যে প্যাশন থাকতে হবে, তার আগ্রহ থাকতে হবে, তার উৎসাহ থাকতে হবে, এবং অবশ্যই এই বিষয়ে তার আমি শুরুতেই বলেছি যে নলেজ থাকতে হবে। মানে আমি প্রথমে ধরেন একটা শুরুতেই ধরেন মনে করেন যে আমার বিষয়টাই যদি আমি বলি, যে আমি বিয়ের পরে রান্নার দিকে বেশি ঝোঁক আমার হয়েছে।
তো তার আগে হয়তো ছিল, কিন্তু সেভাবে আমি নিজেকে আত্মপ্রকাশ করার সুযোগ পাইনি, যেহেতু বাসার ছোট মেয়ে ছিলাম, ওইভাবে রান্না করার সুযোগ পাইনি। তো রান্না যখন বিয়ের পরে, যখন আমি একমাত্র ছেলের বউ, তো সুযোগ এসে গেল, তখন যখন আমি রান্নাটা করলাম, তখন শখের বসে আমি এক্সপেরিমেন্ট করতাম। তখন কি, যে রান্নার যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা বোঝাটা কিন্তু আসলে খুব কঠিন, যে কোনটা দিয়ে আমি কোনটা রান্না করব এবং কোন মশলাটা আসলে টেস্টটা কেমন হবে, কোন মশলাটা আসলে কোন রান্নার সাথে যায়, মাছের সাথে কি মশলা যায়, মাংসের সাথে কি মশলা যায়, সবজির সাথে কি মশলা যায়, পোলাও রান্না করতে কেমন লাগে, বিরিয়ানি রান্না করতে কি লাগে, অনেক কিছু। তো এই যে এই এক্সপেরিমেন্টগুলো আমি একা একা করতাম। করতে করতে এক সময় হয়তো খারাপ হয়েছে, কিছু সময় অনেক ভালো হয়েছে, অনেকে প্রেস করেছে। এটা থেকে এক সময় আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটাকে পেশা হিসেবে নেওয়া যায়। তো এই ধাপগুলো আসলে অনেকটা ধাপ পেরিয়ে তারপর এখানে আসতে হয়। হুট করে আমি আজকে মনে করলাম আমি রন্ধনশিল্পী হব, কালকেই হয়ে গেলাম, বিষয়টা আসলে এত সহজও না। আর সহজ করতে হলে আপনাকে প্যাশনেট হতে হবে, আপনার যোগ্যতাকে এনশিওর করতে হবে যে আমি এই জায়গাটায় আসলে আমি এই ধাপগুলো পার হয়ে তারপরে কিন্তু আমি একটা প্রফেশন হিসেবে, একটা পেশাকে প্রফেশন হিসেবে, আসলেই পেশা হিসেবে আমি নিচ্ছি। একটা শিল্পকে আমি পেশা হিসেবে যখন নিব, তখন সেই শিল্পের আদ্যপান্তই আসলে আমাদের জানতে হবে। এবং রান্নার যে বিষয়টা, শুধু নলেজ অ্যাকোয়ার করলেই হবে না, এখানে স্কিল হতে হবে। স্কিলটা কেমন? প্র্যাকটিক্যাল নলেজ। এই যে রান্নাটা, আমার কাটিং থেকে শুরু করে আমার সার্ভিং পর্যন্ত সবই আমাকে জানতে হবে। ইভেন এমন বিষয়, রান্নাটা এমন একটা শিল্প যেখানে কিন্তু আমাদেরকে বলা হয় যে মানে ফিল্ড টু প্লেট, যে আমি যেখানে কৃষক যেখানে আপনার পণ্যটা উৎপাদন করছে, সেই জায়গাটা সম্পর্কে আমার জ্ঞান অর্জন করতে হবে, যে একজন কৃষক কিভাবে এই শস্যটা উৎপাদন করে, কিভাবে এই ফসলটা আসলে ফসলে পরিণত হয়, একটা শস্যে পরিণত হয়, একটা ফলে পরিণত হয়, একটা ফুলে পরিণত হয়, সেই বিষয়টাও আসলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। না হলে আমরা সঠিক জায়গায় পৌঁছতে আমাদের অনেক সময় লেগে যাবে। আচ্ছা, বাহ, খুব সুন্দর কথা বলেছেন। এই প্রফেশনে যারা আসতে চায়, নতুন যারা উদ্যোগ নিয়েছে এই প্রফেশনটা আসলে প্রফেশনালি নিবে, তাদের ক্ষেত্রে আসলে ফিউচারটা কেমন হবে এবং তারা কতটুকু আসলে নিজেকে জায়গা থেকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবে? এখানে একটা কথা বলি, যে করোনার সময়ের কথাটা একটু বলি, যে করোনার সময় যখন বাসায় বসে আসলে কিছুই করার ছিল না অনেকেরই হাজব্যান্ড তখন বেকার হয়ে গেছিল, চাকরি ছিল না, বা কোনো বিজনেস যেটা করতো সেটাও স্টপ হয়ে গেছিল, তখন অনেক মহিলাই আসলে এই উদ্যোগটা নিয়েছিল যে ইউটিউব দেখে রান্না শিখে তারপরে হোম ক্যাটারিং করা। এটা কিন্তু খুব তখন প্রচলিত হয়ে গেছিল, কারণ তখন ঘরে বসে আসলে করার কিছু ছিল না, এবং আর্নিং এর একটা ব্যাপার ছিল, যে একটা আর্নিং সোর্স দরকার ছিল। সেই জন্য কিন্তু এই জিনিসটা ওই সময় থেকে কিন্তু একটু বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে। কিন্তু আসলে হোম ক্যাটারিং থেকে এটা শুরু করাটা, অবশ্যই এটা খুবই সাধুবাদ জানাই আমি এটাকে। তবে ওনারাই যদি, এই ছোট উদ্যোক্তারা বা যারা হোম ক্যাটারিং করছেন, তারাই যদি একটু নলেজ অ্যাকোয়ার করতে চান, কারণ রান্নাটা তো রান্নার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি বারবারই বলছি যে রান্নার সাথে কিন্তু ট্যুরিজম এখানে জড়িত, এখানে হসপিটালিটি জড়িত, এখানে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট জড়িত, এখানে ক্যাফে জড়িত, রিসোর্টগুলো জড়িত। তো সব কিছুকে যদি আমি এলাবোরেটলি চিন্তা করি, তাহলে অবশ্যই আমার এই বিষয়ে, রান্না বিষয়ে আমার জ্ঞান থাকতে হবে। তো আমি যদি ওই হোম ক্যাটারারদের কথা বলি, তাহলে তাদের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এবং রান্নার এই শিল্পটা, কুলিনারি সেক্টর অনেক ওয়াইড। আমি সবসময় বলে এসেছি যে এই সেক্টরটা আসলে অনেক ওয়াইড, এখানে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। এবং এই সুযোগটা এমনই সুযোগ যে, ধরেন যে একটা 3 মাসের কোর্স যদি প্রফেশনাল শেফ কোর্স কেউ করে, তাহলে কিন্তু একটা ইন্টার্নশিপ করার মাধ্যমে কিন্তু বাইরের দেশেও যেরকম কাজ করার সুযোগ আছে, আমাদের দেশেও কাজ করার ব্যাপক সুযোগ আছে। আচ্ছা, সম্প্রতি আপনি একটি বই লিখেছেন, বইটি কিসের উপর লিখেছেন? বইটি আসলে সব কিছু মিলিয়েই, তবে প্রধানত এটা প্রেম ভিত্তিক কবিতা, তবে আরও কিছু আছে, দেশ নিয়ে আছে, আমাদের জাতির জনককে নিয়ে আছে, মা নিয়ে আছে, আমার বাবা নিয়ে আছে, আমার শৈশব নিয়ে আছে, সব কিছু নিয়েই আসলে এই বইটি এবার গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। আচ্ছা, তাহলে এবার আপনার কণ্ঠে একটি কবিতা আবৃত্তি শুনতে চাই। আমার বইয়ের নাম বেদনার কোরাস। আর যেহেতু সামনেই 15ই আগস্ট, তো আমি জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে আমার কবিতাটি নিবেদন করছি। কবিতার নাম জাতির জনক। হে জাতির জনক, লাল সবুজের স্বাধীন পতাকায় দেখি তোমার অমলিন মুখ।
দেশ মাতৃকার জন্য ছিল তোমার অমর অমলিন অবদান, কঠিন সাধনা আর একাগ্রতা তোমার অলংকার। হে জাতির জনক, বাংলার ধূলিকণায় ছড়িয়ে আছে তোমার অস্তিত্বের নির্যাস, তোমার ঋদ্ধ কণ্ঠস্বরে জাগ্রত বাঙালির বিবেকের গ্রন্থি। বঙ্গবন্ধু নামটি লেখা প্রতিটি মুক্তিকামী জনতার হৃদয়ে। হে জাতির জনক, স্বপ্ন পূরণের বিশাল ক্যানভাসে লেখা স্বাধীনতা, তোমার যৌবন দীপ্ত শতাব্দীর শ্রেষ্ঠ আহ্বান স্বাধীনতা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হে জাতির জনক, ৭ মার্চের স্বাধীনতার ঘোষণায় উজ্জীবিত বাঙালি, শতাব্দীর সেরা ভাষণে রক্তিম আভায় নদী সূর্যের মিলন, সবুজ গাছের পাতায় পাতায় সূর্যের মতো আলোকিত তোমার ছবি। হে জাতির জনক, ইতিহাসের পাতায় কলঙ্কময় অধ্যায় যুক্ত হলো ১৫ই আগস্ট ১৯৭৫। জাতির শোকের দিনে রক্তস্নাত হলো বাংলার আকাশ মাটি, পলাশ শিমুল গাছে ফুটলো দ্রোহের আগুন। হে জাতির জনক, তুমি নেই, তুমি নেই, রক্তের দাগে আজ জনতার হৃদয় রক্তাক্ত। গৌরবে গর্বে বিশ্বাসে তুমি আছো, তুমি থাকবে অমর হয়ে শত সহস্র বছর, তুমি যে শতাব্দীর মহানায়ক। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সেই সাথে একজন গীতিকারও, সো এই বিশেষ যোগ্যতা কিভাবে অর্জন করেছেন? আসলে খুবই ছোটবেলা থেকে লেখালেখির একটা অভ্যাস ছিল। সেটা কোনোভাবে আত্মপ্রকাশ করব এই লেখালেখি নিয়ে এরকম বাসনা নিয়ে ছিল না, হয়তো ভিতরে একটা এরকম একটা প্রতিভা লুকায়িত ছিল, যেটা ছোট ছোট বিষয় নিয়ে লিখতাম। মানে প্রকৃতির একটা কিছু ভালো লাগলো, সেটা নিয়ে হয়তো ২-৪ লাইন লিখলাম। এভাবে লিখতে লিখতে একসময় কবিতা লেখা, এরপরে গান লেখা। তো কবিতা নিয়ে আসলে আত্মপ্রকাশ করেছি অনেক পরে, কারণ মাঝখানে আমার অনেক গ্যাপ ছিল। বিয়ের পরে আসলে অনেক বড় একটা গ্যাপ ছিল। আচ্ছা, এরপরে আবার কোনো অনুপ্রেরণা থেকে, কিছু আছে না, কিছু ব্যক্তির অনুপ্রেরণা, কিছু মানুষের অনুপ্রেরণা, কিছু বন্ধু বান্ধবের অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা থেকে আবার ২০১৯ সালে আমি প্রথম কাব্যগ্রন্থটি বের করি। আচ্ছা, আর এরপরে লেখা আর থামাই নাই। আর গান নিয়ে আসলে গানটা আসলে একেবারেই নিভৃতেই ছিল। তো একসময় আমার হাজব্যান্ডই বলেছেন যে গানগুলো নিয়ে কিছু করো, কারণ আসলে গানের বাণী তো পুরনো হয়ে যায়। তো যখন এটাও বলল, তখন আমি মনে করলাম যে আসলে এই গানগুলো অনেক মানে স্তূপ হয়ে যাচ্ছে, তো সেটা আমার আসলে কিছু করা উচিত। পরে আমি অনেক দিন চেষ্টা করে, অনেক মাস আসলে এটা এডিটিংয়ের কাজে আমি ব্যস্ত ছিলাম। তারপরে আমি প্রথম গান আমি প্রচার করলাম আর কি, মানে গাওয়াইলাম শিল্পীকে দিয়ে। সেটা হচ্ছে ২১-এর গান, ২১শে ফেব্রুয়ারির দিনে এটা রিলিজ হয়েছে। আচ্ছা। এরপরে আমি করোনা নিয়ে গান লিখেছি, যেটা ভারতীয় শিল্পী দিয়ে গাওয়ানো। আর প্রেমের গানও আছে, আমার মা নিয়ে গান আছে, আমার বাসায় আমার বারান্দায় কিছু পাখির বাসা আছে, সেই পাখির বাসা নিয়েও গান আছে। আরো অনেক বিষয় নিয়ে আসলে অনেক। এত সুন্দর সুন্দর যে গান লিখেছেন, গান তো গাওয়ারও মনে হয় ইচ্ছে আছে, বা আমার গান গাওয়ার আমার ইচ্ছা নাই। তবে গানগুলো নিয়ে আসলে, গানগুলো তো আসলে সব গান তো আর গাওয়ানো সম্ভব না, মানে প্রকাশ করা সম্ভব না। তো এটা একটা চিন্তা আছে যে গানগুলো আসলে একটু সংকলিত করার, মানে বই আকারে সংকলনে যাওয়ার একটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে। আপনাদের দোয়া থাকলে অবশ্যই সেটা সম্ভব হবে। জি, অবশ্যই আমরা চাই আপনার কণ্ঠে গানও শুনতে, কারণ এত প্রতিভাবান একজন মানুষ গান লিখছেন। সো যারা গান লিখে তাদের কণ্ঠে কিন্তু গুনগুন করে একদম ন্যাচারালি গান চলে আসে। যখন আসলে গান লেখা হয় তখন মনে একটা সুর আসে, এটা সত্যি কথা। না হলে কিন্তু গান লেখা সম্ভব না। তাগিদেই হয়তো আমরা আগামীতে আপনার কণ্ঠে গান শুনতে পারবো। অবশ্যই সেই আশা পূরণ হবে না, তবে আরো গান আসবে, সেটা আশা রাখতে। জি, আমরা অবশ্যই তার প্রত্যাশা রাখি। অনেক শুভকামনা আপনার জন্য। অবশ্যই আগামী দিনগুলো আপনার জন্য আরো ভালো যাক। ভালো থাকবেন সব সময়। আপনিও ভালো থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমার সবগুলো পথ, আসলে বিশেষ করে রন্ধন শিল্প এবং লেখালেখির পথটা যাতে মসৃণ হয়, সেই দোয়া করবেন। জি, অবশ্যই।
দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।